বন্ধুরা, সকলকে স্বাগত আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে। আজকে মূলত আমরা 10th জুন আরআরবি এনটিপিসি এক্সামের কোশ্চেন গুলো অ্যানালিসিস করব। যে সকল স্টুডেন্ট 10 তারিখে এক্সাম ছিল তাদের মেমোরি বেসড কিছু কোশ্চেন এখানে রেখেছি। শিফট 1 এবং শিফট 3 মূলত স্টুডেন্টরা ছিল, তাদের মেমোরি বেসড কোশ্চেন নিয়ে এখানে কিন্তু অ্যানালাইসিস করব। দেখো, একটা প্রশ্ন ছিল যে হাউ মেনি সিট ইন হোয়াট পার্সেন্ট ভোট ডিড উইনিং পার্টি গেট। 2024-এ হরিয়ানার যে ইলেকশন হয়েছিল সেখানে কত পার্সেন্ট উইনিং পার্টি পেয়েছিল। এবার 2024-এ যে হরিয়ানাতে ইলেকশন হয়েছে এবং হরিয়ানার 48 সিট কিন্তু পেয়েছে বিজেপি। সেখানে বিজেপির যে পার্সেন্টেজ ছিল, উইনিং পার্সেন্টেজ, সেটা হচ্ছে 39.94% বিজেপি ভোট পেয়েছিল, যেখানে কংগ্রেস 37টা ভোট পেয়েছিল 39.09%। ঠিক আছে, এরকম একটা কোশ্চেন ছিল, হরিয়ানাতে কত শতাংশ বিজেপি ভোট পেয়েছে বা কটা আসনে তারা জিতেছে, এই ধরনের একটা প্রশ্ন কিন্তু ছিল। তারপর ছিল যে গিরিশ কানাড ওয়াজ রিলেটেড টু হুইচ ল্যাঙ্গুয়েজ। গিরিশ কানাড কোন ভাষার সাথে জড়িত? গিরিশ কানাড মূলত কন্নড় ভাষার সাথে জড়িত, তিনি কন্নড় ভাষার একজন লেখক। জম্মুতে সংস্কার ও পরিকল্পনায় কাকে 2025 সালে মহারাজা হরি সিং পুরস্কার দেওয়া হয়েছে? 2025 সালে মহারাজা হরি সিং পুরস্কার পেয়েছে কিন্তু জম্মুর লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা। 2011 সেন্সাস অনুযায়ী, আদমশুমারি অনুযায়ী দেশের আরবান পপুলেশন কত ছিল সেটা জানতে চেয়েছে। এখন আরবান পপুলেশন যদি জানতে চেয়ে থাকে, তোমাদের কিন্তু আরবান পপুলেশন এবং রুরাল পপুলেশন দুটোই কিন্তু জেনে রাখা ভালো। এখানে 37,70,00,000-রও বেশি কিন্তু দেশে আরবান পপুলেশন রয়েছে এবং সেটা পার্সেন্টেজ হিসাবে 31.16%। অলকানন্দা রিভার জয়েন ভাগীরথী রিভার ইন ইন্ডিয়া, মানে কোথায় অলকানন্দা এবং ভাগীরথী নদী মিলিত হয়েছে? এটা দেবপ্রয়াগ, এটা সকলেই জানো। এবার তোমরা বাকি যে মিলন স্থলগুলো রয়েছে, কর্ণপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ, সেইগুলো বাকি স্থানগুলো কিন্তু দেখে যাবে। চিন্তা করবে না, প্রত্যেককে কিন্তু এই পিডিএফটা দিয়ে দেবো। পরীক্ষা যাদের আপকামিং রয়েছে তারা পরীক্ষা দিতে যাওয়ার আগে একবার পিডিএফটা দেখে যাবে, কি ধরনের প্রশ্ন আসছে, কোথা থেকে প্রশ্ন আসছে, একবার তোমাদের আন্দাজ কিন্তু হয়ে যাবে। দ্য সিং সভা মুভমেন্ট ইজ রিলেটেড টু হুইচ স্টেট? দেখো, দ্য সিং সভা মুভমেন্ট ইজ রিলেটেড টু হুইচ কাস্ট? এই যে কোন জাতে বা কোন উপজাতির সাথে এই সিং সভা মুভমেন্ট জড়িত, সেটা একটা প্রশ্ন এসছে। মূলত এটা শিখ সম্প্রদায়ের সাথে সম্পর্কিত একটা মুভমেন্ট, এবং যেটা 1873 সালে অমৃতসরে শিখদের একটি সংস্কারবাদী সংগঠন হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল। এর লক্ষ্য ছিল শিখ ধর্ম প্রচার করা এবং শিখ ধর্ম রক্ষা করা, শিখ সমাজের সংস্কার করা। ঠিক আছে, দা সিং সভা মুভমেন্ট। প্রশ্ন ছিল হোয়েন ওয়াজ পন্ডিচেরি এস্টাবলিশ? পন্ডিচেরি কবে এস্টাবলিশ হয়েছিল? আগে তোমাদের বলে রাখি যে পন্ডিচেরি যেটা 1674 সালে ফার্সোয়া মার্টিন দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল, কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানির যিনি ছিলেন ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম গভর্নর। এবার আমাদের 1963 সালে ফরাসি শাসনের পর পন্ডিচেরি বা পুদুচেরি সেটা কিন্তু আমাদের ভারতীয় ইউনিয়নে যুক্ত হয়েছে। এআই অ্যাকশন সামিট সবার সভাপতিত্ব কে করেছিলেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে এসছে। আমার বিভিন্ন ভিডিওতে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাসে এগুলো পড়ানো রয়েছে। এআই অ্যাকশন সামিট সবার যে সভাপতিত্ব করেছেন, সহ সভাপতিত্ব করেছেন, সেটা হচ্ছে নরেন্দ্র মোদী এবং ইমানুয়েল ম্যাক্রন। 11ই ফেব্রুয়ারি 2025-এ ফ্রান্সের প্যারিসে কিন্তু এআই অ্যাকশন সামিট অনুষ্ঠিত হয়েছে, যেখানে ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর সাথে সভাপতিত্ব করেছেন আমাদের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। আর একটা প্রশ্ন ছিল যে আয়তনের দিক থেকে উত্তরপ্রদেশের সবচেয়ে ছোট জেলা। উত্তরপ্রদেশের সবচেয়ে ছোট জেলা সেটা হচ্ছে হাপুর আয়তনের দিক থেকে, এবং আয়তনের দিক থেকে সব থেকে বৃহত্তম জেলা উত্তরপ্রদেশে সেটা হচ্ছে লখিমপুর। দেখো, এখানে উত্তরপ্রদেশে দিয়ে দিয়েছে বৃহত্তম জেলা, ক্ষুদ্র ছোট জেলা, সেরকমই অন্যান্য স্টেটের বৃহত্তম জেলা, ক্ষুদ্রতম জেলা, এইগুলো ধরনের কিন্তু জিনিস তোমরা একটু দেখে যাবে। তারপরে দেখো, এক্সারসাইজ খঞ্জর যা সম্প্রতি খবরে ছিল, এটা ভারত এবং কোন দেশের একটা সামরিক মহড়া? 2025 সালের 10ই মার্চ থেকে 23শে মার্চ কিরগিজস্তানের সাথে কিন্তু এই এক্সারসাইজ খঞ্জর, এই মহড়াটা কিন্তু ভারতের সাথে হয়েছে। মাস্কি শিলালিপি কে আবিষ্কার করেছিলেন? মাস্কি শিলালিপি 1915 সালে
সি বিডন আবিষ্কার করে এবং পরে সেটা প্রত্নতাত্ত্বিক রবার্ট সিওয়েল দ্বারা বিস্তারিতভাবে অধ্যয়ন করা হয়। এখানে অপশন গুলো কি ছিল সেটা ছাত্ররা ঠিক মনে রাখতে পারেনি, তবে বলেছে যে মাক্সি শিলালিপি কি আবিষ্কার করেন বা মাক্সি শিলালিপি থেকে একটা কিন্তু কোশ্চেন এসেছে। এবার তোমাদের এক্সট্রা ইনফরমেশনের জন্য দিয়ে রেখেছি যে মাস্কি শিলালিপি এটা সাধারণত ব্রাহ্মী লিপিতে লেখা এবং এটা পাওয়া গেছে কর্ণাটকের রায়চুর জেলার একটা ছোট শহর। এই মাস্কিটা হচ্ছে কর্ণাটকের রায়চুর জেলার একটা ছোট্ট শহর। কর্ণাটকে কিন্তু এই শিলালিপি পাওয়া গেছে এবং সেটা সি বিডন আবিষ্কার করেছে 1915 সালে। দেখো পরের প্রশ্ন, দেখো হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য হাইয়েস্ট পিক অফ সাতপুরা রেঞ্জ। সাতপুরা রেঞ্জে সর্বোচ্চ শৃঙ্গ বা হাইয়েস্ট পিক জানতে চেয়েছে। তোমরা কিন্তু পরীক্ষায় ইস্টার্ন ঘাটের হাইয়েস্ট পিক, ওয়েস্টার্ন ঘাটের হাইয়েস্ট পিক, আরাবল্লী পর্বতের হাইয়েস্ট পিক ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু দেখে যাবে। আমি এক্সট্রা ইনফরমেশন হিসাবে প্রত্যেকটা জিনিস কিন্তু রেখে দিয়েছি। সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে ধূপগড়, সেটা রাখা রয়েছে। এক্সট্রা ইনফরমেশন হিসাবে রেখে দিয়েছি, দেখো পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে জিন্দাগাড়া। জিন্দাগাড়ার উচ্চতা 1690 মিটার। এটি অন্ধ্রপ্রদেশের আরাকা উপত্যকায় অবস্থিত। ঠিক, পূর্বঘাট পর্বতমালা বিস্তার হয়েছে ভারতের উড়িষ্যা থেকে তামিলনাড়ু পর্যন্ত বিস্তৃত। ঠিক আছে, পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের সাথে সাথে পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে আনাইমুদি, এটা কেরালা রাজ্যে অবস্থিত। এর উচ্চতা 2695 মিটার। আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে গুরু শিখরের রাজস্থানের আরবুদা পর্বতে অবস্থিত এবং গুরু শিখরের উচ্চতা হচ্ছে 1722 মিটার, 5650 ফুটের মতন আছে ওই উচ্চতা। জানতে চেয়েছিল সাতপুরা পর্বতের হাইয়েস্ট পিক জানতে চেয়েছিল। দেখো পূর্ব থেকে পশ্চিমে উত্তরের সমভূমির দৈর্ঘ্য কত। উত্তরের সমভূমির দৈর্ঘ্য হচ্ছে 3200 কিলোমিটার। ঠিক আছে, এর যে প্রস্থ 150 থেকে 300 কিলোমিটার প্রস্থ। উত্তরের সমভূমির দৈর্ঘ্য জানতে চেয়েছে, তোমরা সমভূমির দৈর্ঘ্য দেখে যাবে। আরো যে ভূগোল থেকে যে প্রশ্নগুলো আসে সেগুলো একবার দেখে যাবে। ঠিক আছে, হোয়াট ইজ দ্য টোটাল নাম্বার অফ ন্যাচারালি অকারিং এলিমেন্ট। প্রাকৃতিক ভাবে যে মৌলগুলো পাওয়া যাচ্ছে, কতগুলো মৌল প্রাকৃতিক ভাবে পাওয়া যায়। এখানে 94টি প্রাকৃতিক ভাবে মৌল পাওয়া যায়, সেটা হচ্ছে পর্যায় সারণীতে রয়েছে। 94টি মৌল পাওয়া যায় প্রাকৃতিক ভাবে। বাকি যে 95টি মৌল সেগুলো হচ্ছে পরীক্ষাগারে বা পারমাণবিক চুল্লিতে কিন্তু তৈরি করা হয়েছে। এগুলো হচ্ছে কৃত্রিম মৌল বা সংশ্লেষিত মৌল যাকে বলে। দ্য অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন এন্ড ডেভেলপমেন্ট, এই যে OECD, হ্যাজ রিসেন্টলি ইনক্রিজ ইন্ডিয়াস গ্রোথ ফোরকাস্ট। ভারতের যে গ্রোথ রয়েছে সেটা ফোরকাস্ট করেছে এবং ফিনান্সিয়াল ইয়ার কত পার্সেন্ট যে গ্রোথ আছে সেটা ফোরকাস্ট করেছে এই OECD। সেটা হচ্ছে 6.6% কিন্তু ফোরকাস্ট করেছে। দ্য হেডকোয়ার্টার অফ অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট, এই যে OECD, এই OECD এর হেডকোয়ার্টার রয়েছে প্যারিস, ফ্রান্সের। ঠিক আছে, বিভিন্ন জায়গার হেডকোয়ার্টার দেখে যাও। এবার এখানে কিন্তু ফোরকাস্ট করেছে ইন্ডিয়ার যে ইনক্রিজ হয়েছে সেটা হচ্ছে 6.6%। হুইচ অফ দ্য ফলোইং মেজর পোর্ট লোকেটেড ইন ওয়েস্ট কোস্ট। দেখো এখানে প্রশ্ন বলেছে যে ছাত্ররা যতটুকু মনে রাখতে পেরেছে সেটা হচ্ছে ওয়েস্ট কোস্ট বা পশ্চিম দিকে যে বন্দরের মধ্যে অপশন অনুযায়ী কোনটা মেজর পোর্ট ছিল, তা অপশন সেইভাবে তো আমি দিতে পারিনি। এখানে ওয়েস্ট কোস্টের যতগুলো ইম্পর্টেন্ট পোর্ট আছে সেগুলো লিখে দিয়েছি যে এরা হচ্ছে ওয়েস্ট কোস্টের একটা পোর্ট। ঠিক আছে, কান্দালা যেমন গুজরাটে আছে, এটা ওয়েস্ট কোস্ট। মুন্দ্রা গুজরাটে আছে। মুম্বাই মহারাষ্ট্রের। জওহরলাল নেহরু পোর্ট বা নবসেবা, এটাও কিন্তু ওয়েস্ট কোস্ট। ঠিক আছে, মুরমাগাঁও গোয়ার, ম্যাঙ্গালোর কর্ণাটক এবং কোচি কেরালার। এই কটা হচ্ছে মেজর ওয়েস্টার্ন কোস্ট বলতে পারো। ঠিক আছে, অপশন কি ছিল সেটা খেয়াল নেই। তোমরা ওয়েস্টার্ন কোস্টের সাথে সাথে ইস্টার্ন যে কোস্ট গুলো আছে সেইগুলো কিন্তু দেখে যাবে, যেহেতু ওয়েস্ট কোস্ট কিন্তু দিয়ে দিয়েছে। এটা 10th জুনের শিফট অ্যানালিসিস কিন্তু করছি আমরা। এই যে পোর্ট গুলো দেখলে সেগুলো হচ্ছে আরব মহাসাগরে অবস্থিত সবকটা। আর একটা প্রশ্ন ছিল যে হরপ্পা সভ্যতার যে শরীরের ওপরের অংশ কি দিয়ে তৈরি হতো, যে বিভিন্ন অপশন ছিল, হয়তো প্রশ্নটা ক্লিয়ার করতে পারিনি স্টুডেন্টরা, কিন্তু কি দিয়ে তৈরি হতো বিভিন্ন মূর্তি সেটা কিন্তু বলেছে। তা আমি এখানে 3টে জিনিস নিয়ে এসেছি। যে লাল চুনাপাথর থাকতো, যে হরপ্পা সভ্যতার যে পুরুষের যে ধরটি পাওয়া গেছে সেটা গোলাকার পালিশ করা লাল চুনাপাথর দিয়ে তৈরি। ব্রোঞ্জ, মহেঞ্জোদারোতে যে নৃত্যশিল্পীর অত
তো যে মূর্তিটা পাওয়া গেছে সেটা ব্রোঞ্জ দিয়ে তৈরি, তাছাড়া টেরাকোটার ব্যবহারও কিন্তু হয়েছে, যেখানে পোড়া মাটির মূর্তি কিন্তু পাওয়া গেছে। তা অপশন কি ছিল সেটা ছাত্ররা মনে করতে পারেনি। কোশ্চেন ছিল যে হরপ্পা সভ্যতার যে শরীরের ওপরে অংশ বা বিভিন্ন মূর্তিগুলো কি দিয়ে তৈরি, এরকম একটা প্রশ্ন কিন্তু ছিল। আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় বনাম নরেশ আগরওয়াল ও অন্যান্য মামলায় রায় কি হয়েছিল। দেখো, একটা মামলা সম্পর্কিত কোশ্চেন ছিল যে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় এবং নরেশ আগরওয়াল এই কেসের 2024-এ কি রায় হয়েছে। এটা আমি সঠিকভাবে কিন্তু জানি না, এটা আমি খুঁজে পাইনি। ঠিক আছে, এটা আমি তোমাদের কোশ্চেনটা জাস্ট রেখে দিয়েছি, অ্যান্সার তোমরা একটু দেখে নেবে যে সার্চ করে কি এই মামলায় কি রায় ছিল। সম্প্রতি কোন টাইগার রিজার্ভকে একশৃঙ্গ গন্ডারের সংখ্যায় 51-এ উত্তীর্ণ হয়েছে। যে কোন একটা টাইগার রিজার্ভ বলছে যেখানে একশৃঙ্গ গন্ডার 51 হয়েছে। এটা হচ্ছে দুধুয়া টাইগার রিজার্ভ, যেটা একশৃঙ্গ গন্ডারের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। 2023 সালে 46টা ছিল এবং 2024-25-এ এটা 51টায় কিন্তু চলে এসেছে। আর তোমরা আমাকে কমেন্টে বলো এই দুধুয়া টাইগার রিজার্ভ কোথায় আছে। এটা উত্তরপ্রদেশে আছে। ছাড়ো, বলে দিলাম। 20 নম্বর প্রশ্ন, ব্রিটিশরা কেন ভারতের শিক্ষার প্রসার ঘটিয়েছিল। বিভিন্ন অপশন অনুযায়ী যেটা কারেক্ট ছিল সেটা হচ্ছে ব্রিটিশরা মূলত তাদের প্রশাসনিক স্বার্থ এবং উপনিবেশিক নীতির কারণে কিন্তু ভারতে শিক্ষার বিস্তার ঘটিয়েছিল। দেশে 100 থেকে 200 সেন্টিমিটার যে গড় বার্ষিক বৃষ্টিপাত হয় সেই অঞ্চলে গাছপালা কি ধরনের গাছপালা দেখতে পাওয়া যায়। সেখানে আর্দ্র পর্ণমোচী গ্রীষ্মমণ্ডলীয় আর্দ্র পর্ণমোচী বন বা গ্রীষ্মমণ্ডলীয় পর্ণমোচী বন দেখতে পাওয়া যায়, যেখানে বৃষ্টিপাতের পরিমাণ 100 থেকে 200 গড় বৃষ্টিপাতের পরিমাণ, ঠিক আছে, 100 থেকে 200 রয়েছে। খাদ্য প্যাকেজিং শিল্পে নাইট্রোজেন গ্যাস কেন ব্যবহার করা হয়। খাদ্য প্যাকেজিং শিল্পে যে প্যাকেজিং করতে গেলে নাইট্রোজেন ব্যবহার করা হয়, অপশন অনুযায়ী ছাত্ররা বলেছে যে চিপস যে প্যাকেট গুলো থাকে সেখানে যাতে সেটা নষ্ট না হয়ে যায়, সেখানে ওই নাইট্রোজেন গ্যাসের ব্যবহার করা হয়। ঠিক আছে, প্যাকেট গুলো ফুলে থাকে, ওর মধ্যে নাইট্রোজেন গ্যাস ভরা থাকে যাতে সেটা অক্সিডাইজ না হয়ে যায়। কম্পিউটার থেকে বেশ ভালো প্রশ্ন আসছে, কিন্তু এবার যতগুলো শিফটের অ্যানালিসিস করেছি কম্পিউটার থেকে কিন্তু অনেক শর্টকাট রিলেটেড কোশ্চেন। ঠিক আছে, কম্পিউটারে বেশ ভালো প্রশ্ন দিয়েছে, 7 থেকে 8টা কম্পিউটারের প্রশ্ন কিন্তু পাবে। পাওয়ার পয়েন্টে নতুন স্লাইড যোগ করার যে শর্টকাট সেটা হচ্ছে Ctrl+N। তারপর বলছে যে হুইচ অফ দ্য কি ইউজ টু ক্লোজ অ্যাক্টিভ উইন্ডো। যদি Alt+F4 প্রেস করো সেটা কিন্তু অ্যাক্টিভ উইন্ডো গুলো ক্লোজ হয়ে যাবে। আচ্ছা, জানতে চেয়েছিল যে 18 নম্বর ধারাটি কিসের সাথে যুক্ত। সেটা হচ্ছে অ্যাবলিশন অফ টাইটেল, মানে উপাধি যে বিলোপ সে সম্পর্কে জড়িত কিন্তু এই 18 নম্বর ধারা। তোমরা 16 নম্বর ধারা, 17 নম্বর ধারা এইগুলো কিন্তু দেখে যাবে। ডব্লিউটিও বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বিশ্ব বাণিজ্য সংস্থা কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল। বিশ্ব বাণিজ্য সংস্থা প্রতিষ্ঠিত হয়েছিল 1 জানুয়ারি 1995। কমেন্টে বলো তো ডব্লিউটিওর হেডকোয়ার্টার কোথায়। 2024 সালে নোবেল শান্তি পুরস্কার কাকে দেওয়া হয়েছে। দেখো, এর কোশ্চেন কিন্তু আমি করিয়ে দিয়েছি আমার চ্যানেলে, যারা ভিডিও দেখো কারেন্ট অ্যাফেয়ার্স এর তারা কিন্তু চট করে এটা পারবে। নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়েছে নিহন হিদায়কে 2024 সালে। হু লেড 1857 রিভল্ট ইন বিহার। বিহারে সিপাহী বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিল। 1857 সালে সিপাহী বিদ্রোহের নেতৃত্ব বিহার থেকে দিয়েছিল কুনওয়ার সিং। তোমরা কিন্তু দেখে যাবে যে দিল্লি থেকে কে দিয়েছিল, ওই আর কোথায় শুরু হয়েছিল এই বিপ্লব। হ্যাঁ, এইসবগুলো কিন্তু দেখে যাবে টুকটাক, আর ধারে পাশে প্রশ্নগুলো কিন্তু খেয়াল রাখবে। চন্দ্রগুপ্ত মৌর্য কোন ধর্ম অনুসরণ করতেন। মানে প্রশ্নতে ছিল অশোক। অশোক বৌদ্ধ ধর্ম অনুসরণ করেছে এবং চন্দ্রগুপ্ত মৌর্য সেটা তিনি জৈন ধর্ম অনুসরণ করতেন। 2025 সালে তীরন্দাজ বিশ্বকাপে কোন জুটি ভারতের হয়ে পদক জিতেছে। তীরন্দাজ বিশ্বকাপে কোন জুটি জিতেছে, এবার সেটা আমি এখানে লিখে দিয়েছি এক্সট্রা ইনফরমেশন সহ, যে চীনের যে সাংহাইতে এই তীরন্দাজি বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল। এটা আমার কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাসেও করানো আছে, তোমরা দেখে নেবে। এবং সেটা দক্ষিণ কোরিয়ার পরে দ্বিতীয় স্থান অর্জন করেছে কিন্তু ভারত, এবং তাদের ভারতের 2টো সোনার পদক, 1টি রৌপ্য পদক এবং 4টি ব্রোঞ্জ রয়েছে। মহিলাদের মধ্যে যারা কম্পাউন্ড ইভেন্টে যৌথ ইভেন্টে স্বর্ণ পদক যারা জয় করেছিলেন তারা হচ্ছে মধুরা ধামানগাঁওকার, এবং পুরুষদের মধ্যে ওজস দেওতালে আর অভিষেক ভার্মা এবং ঋষভ যাদব। এই নামগুলো একটু খেয়াল রাখবে। আর কোথায় হয়েছিল এই তীরন্দাজি বিশ্বকাপটা, চীনের সাংহাইতে, এটা একটু খেয়াল রাখা যাবে। ঠিক আছে, আমরা একটু কুইক অ্যানালিসিস করব, ভিডিও বড় করার কোনো দরকার নেই। তোমাদের যারা সামনে পরীক্ষা আছে অনেকেই কমেন্ট করছে 17 তারিখ পরীক্ষা পড়েছে। কেউ আজকেই একজন কমেন্ট করলো তার বর্ধমানে সিট পড়েছে। আমার বেশিরভাগ ছাত্র কিন্তু ভুবনেশ্বরে সিট পড়েছে। যাদের বর্ধমানে সিট পড়েছে কাছাকাছি ভালো ভালো করে পরীক্ষা দেবে।
জাস্ট একবার পরীক্ষা দিতে যাওয়ার আগে কি ধরনের কোশ্চেন গুলো আসছে সেইগুলো দেখে যাবেন, ঠিক আছে। জেলা পর্যায়ের কাউন্সিলকে কি বলা হয়? এই জেলা পর্যায়ে কাউন্সিল চারটে অপশন ছিল, এটা হচ্ছে জেলা পরিষদ বলা হয় জেলা পর্যায়ে যে কাউন্সিল। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল ব্যাংকিং কর্তৃক ডিজিটাল ট্রান্সফরমেশন অ্যাওয়ার্ড 2025 কাকে দেওয়া হয়েছে? এই যে যুক্তরাষ্ট্রের যে সেন্ট্রাল ব্যাংকিং, এরা হচ্ছে ডিজিটাল যে ট্রান্সফরমেশন, এর অ্যাওয়ার্ডটা কিন্তু আমাদের আরবিআই কে দিয়েছে, ঠিক আছে। আরবিআই কিন্তু সম্প্রতি 90তম মানে বছর কমপ্লিট করলো, এটা কিন্তু এসছিল একটা শিফটে। নিচের কোন অঞ্চলটি দাক্ষিণাত্যের মালভূমির বাইরে অংশ নয়? দাক্ষিণাত্যের মালভূমির বাইরের অংশ নয়, এই অপশন অনুযায়ী কিন্তু হিমালয় হবে। ছাত্ররা এইটুখানি মনে রাখতে পেরেছে যে রাজগীর, দিল্লি ছিল, এইসব অপশনে ছিল। তো অপশন অনুযায়ী কিন্তু হিমালয় হবে, হ্যাঁ। দাক্ষিণাত্যের মালভূমির বাইরের অংশ নয়। সিন্ধু সভ্যতায় যে টেরাকোটার ব্যবহার করা হচ্ছে সেটা কোন স্থানে পাওয়া গেছিল? একটু আগে এরকম ধরনের একটা সিন্ধু সভ্যতা নিয়ে অন্য একটা শিফটে দিয়েছে। এবার এইখানে কিন্তু আবার টেরাকোটার আবিষ্কার কোন স্থানে দেখা গেছে সেটাও দিয়েছে। টেরাকোটা হচ্ছে মহেঞ্জোদারোতে নৃত্যরত যে মূর্তি পাওয়া গেছিল, সেখানে মূলত এই টেরাকোটার ব্যবহার করা হয়েছিল। আর এখানে এক্সট্রা ইনফরমেশন হিসেবে রেখেছি, সিন্ধু সভ্যতায় যে খেলনাগুলো পাওয়া গেছে টেরাকোটা, সেটা মূলত বানওয়ালি এবং মহেঞ্জোদারোতে পাওয়া গেছে। বানওয়ালিতে নাঙলের টেরাকোটা পাওয়া গেছে এবং মহেঞ্জোদারোতে চাকাযুক্ত ভেড়ার খেলনাও কিন্তু পাওয়া গেছে, ঠিক আছে, টেরাকোটার ব্যবহার। এই প্রশ্নটা দেখো, ভারতীয় মহাকাশ গবেষণা ইসরো, এটা কিন্তু অন্য দিনের শিফটেও এসছে, মানে এটা রিপিটেড কোশ্চেন কিন্তু। ভারতীয় প্রযুক্তি ইনস্টিটিউট মানে আইআইটি একটা সিএস রামকৃষ্ণন সেন্টার অফ এক্সিলেন্স চালু করেছে কোথায়, কি উদ্দেশ্যে? এই যে শ্রী রামকৃষ্ণ সেন্টার অফ এক্সিলেন্স, এটা ইসরো এবং আইআইটির যৌথ উদ্যোগ। এখানে 17ই মার্চ 2025 কিন্তু এটা ইনোভেট করেছেন ইসরোর যে চেয়ারম্যান আছেন ডক্টর ভি নারায়ণন। এটার উদ্দেশ্য হচ্ছে ইমপ্রুভিং হিট ট্রান্সফার অ্যান্ড কুলিং সিস্টেম ইন স্পেসক্রাফট। যে ভারতের যে মহাকাশ যানগুলো আছে সেখানে যে ট্রান্সফার এবং কুলিং সিস্টেম, সেটাকে কিন্তু আরো ইমপ্রুভ করার জন্য কিন্তু আইআইটি মাদ্রাজের সাথে কিন্তু টাই আপ হয়েছে এই ইসরো, ঠিক আছে। সেটা ইনোভেট করেছেন ইসরোর চেয়ারম্যান ভি নারায়ণ। এই কোশ্চেনটাও মনে রাখো, ইসরোর চেয়ারম্যান কি কে সেটা আসতে পারে। এফেক্টিভ রেভিনিউ ডেফিসিয়েট, এটা ইন্ট্রোডিউস হয়েছিল কততম ইউনিয়ন বাজেটে, বা কোন ইউনিয়ন বাজেটে রেভিনিউ ডেফিসিয়েটটা কিন্তু ইন্ট্রোডিউস হয়েছে? দেখো, এই রেভিনিউ ডেফিসিয়েট এটা এটা হচ্ছে ইন্ট্রোডিউসড হয়েছে 2011-12 যে ইউনিয়ন বাজেট ছিল সেখানে কিন্তু ইন্ট্রোডিউসড হচ্ছে এই রেভিনিউ ডেফিসিয়েট বাজেট, ঠিক আছে। 2025 সালে রামসার পুরস্কার কে পেয়েছেন? কারেন্ট অ্যাফেয়ার্স থেকে একদম দিয়ে দিয়েছে, এটা জয়শ্রী ভেঙ্কটসন, জলাভূমির বিজ্ঞানী উনি, ওনাকে এই পুরস্কারটা দেওয়া হচ্ছে, রামসার পুরস্কার দেওয়া হয়েছে। আর এটা কেন আমাদের ক্ষেত্রে ইম্পর্টেন্ট, কারণ এটা হচ্ছে ইনি হচ্ছেন ফার্স্ট ইন্ডিয়ান টু উইন দিস প্রেস্টিজিয়াস অ্যানুয়াল রামসার অ্যাওয়ার্ড ইন দ্য ওয়েটল্যান্ড ওয়াইজ ইউজ ক্যাটাগরি। এটা উনি হচ্ছেন প্রথম ভারতীয় যিনি কিনা এই জয়শ্রী ভেঙ্কটসন রামসার পুরস্কার জিতেছেন। তারপর একটা রিভলিউশন থেকে প্রশ্ন ছিল যে চিংড়ি বিপ্লব বা মাছ উৎপাদনের সাথে কোন বিপ্লব যুক্ত? ব্রাউন রিভলিউশন, ব্লু রিভলিউশন, রেড রিভলিউশন, অনেকগুলো রিভলিউশন অপশনে ছিল। এটা নীল বিপ্লব, এর সাথে জড়িত কিন্তু মাছ মাছ উৎপাদনের সাথে জড়িত। তোমরা গ্রিন দেখে যাবে, ইয়েলো দেখে যাবে, আশেপাশে যতগুলো রিভলিউশন রয়েছে, যে বিপ্লবগুলো রয়েছে সেগুলো কিন্তু দেখে যাবে। 2025 সালে মার্চ মাস পর্যন্ত কতগুলো কিষাণ ক্রেডিট কার্ড বিতরণ করেছে? এই কোশ্চেনটা টাফ ছিল, যথারীতি এটার অপশন মনে রাখতে পারিনি। এটা আপাতত সার্চ করার পর এইটা জানা গেল যে 7,75,00,000 কিন্তু কিষাণ ক্রেডিট কার্ড 2025-এর মার্চ মাস পর্যন্ত কিন্তু ডিস্ট্রিবিউট হয়ে গেছে, ঠিক আছে। তোমরা দেখে নেবে, এক্সট্রা ইনফরমেশন হিসেবে এখানে অ্যাড করে দিয়েছি। কোশ্চেন কিছু কিছু জেনারেল অ্যাওয়ারনেস কিন্তু একটু টাফ ধরনের ছিল। চারবাগ শৈলীর স্থাপত্যের উদাহরণ কি? মানে এখানে কোশ্চেন হচ্ছে হোয়াট আর দ্য এক্সাম্পল অফ চারবাগ স্টাইল আর্কিটেকচার। এটা চারবাগ স্টাইল যে আর্কিটেকচার রয়েছে সেটা কিন্তু মুঘলরা ভারতে ইন্ট্রোডিউস করেছিল। এখানে তোমরা মুঘল সম্রাট হুমায়ুনের সমাধি, তাজমহল, আরামবাগ, বিভিন্ন যে মুঘল যে আর্কিটেকচার গুলো রয়েছে সেগুলো কিন্তু এই চারবাগ শৈলীর আর্কিটেকচার, ঠিক আছে। ভারতে 2011 সালে সবচেয়ে বেশি উপজাতি জনসংখ্যা কোন রাজ্যে ছিল? বেশি উপজাতি বা তপশিলি জাতি, তার যে জনসংখ্যা, সেই জনসংখ্যাটা ছিল কিন্তু মধ্যপ্রদেশে 2011 সালের আদমশুমারি অনুযায়ী। তো
তোমরা কিন্তু এই সেন্সাসটা একবার দেখে যাবে বেশি করে, কারণ সেন্সাস থেকে কিন্তু কোশ্চেন আসছে। 2011 যে সেন্সাস, সেখানে কিন্তু তপশিলি জাতি সবচেয়ে বেশি ছিল মধ্যপ্রদেশে। একটা প্রশ্ন ছিল যে ডিএনএ যে মলিকিউল গুলো বাউন্ডেড বাই দেয়ার নাইট্রোজেনাস বন্ড, নাইট্রোজেন যে বন্ধনী দ্বারা যুক্ত রয়েছে, তারা বেসটা তাদের কি দিয়ে যুক্ত ছিল? তাদের বেসটা কিন্তু হাইড্রোজেন বেস রয়েছে, ঠিক আছে। দ্য রাইট টু ওয়ার্ক ডেলিভার দ্য বেসিস ফ্রম হুইচ আর্টিকেল? এই যে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, ডিপিএসপির কততম আর্টিকেলে যে রাইট টু ওয়ার্ক এইটা রয়েছে? রাইট টু ওয়ার্ক রয়েছে কিন্তু তোমাদের আর্টিকেল 41-এ, ডিপিএসপির ভেতর থেকে কিন্তু এই কোশ্চেনটা দিয়েছে। তারপর বলছে 243 ডব্লিউ, আর্টিকেল 243 ডব্লিউ এটা কিসের সাথে জড়িত? আর্টিকেল 243 ডব্লিউ এটা কিন্তু মিউনিসিপ্যালিটির সাথে কিন্তু জড়িত, ঠিক আছে। মিউনিসিপ্যালিটিকে ক্ষমতা দেওয়া, রেসপন্সিবিলিটি দেওয়া, যে লোকাল যে গভর্নমেন্ট গুলো তৈরি করা, সেলফ গভর্নমেন্ট যেটা, সেটার জন্য কিন্তু 243 ডব্লিউ মিউনিসিপ্যালিটির সাথে জড়িত। নিচের কোন গাছটি মূলত মরুভূমিতে দেখতে পাওয়া যায়? যেখানে অপশন ছিল তার মধ্যে খেজুর গাছ বা খেজুরি গাছ যেটা লিখেছি, সেটা মূলত মরুভূমিতে দেখতে পাওয়া যায়। পার্লামেন্ট হ্যাজ পাসড রেলওয়ে অ্যামেন্ডমেন্ট বিল 2024, রেলওয়ে যে অ্যামেন্ডমেন্ট বিল 2024-এ পাস হয়েছে, তার অবজেক্টিভ কি ছিল? তার অবজেক্টিভ ছিল হচ্ছে এনহ্যান্স ফাংশন অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স অফ রেলওয়ে বোর্ড, রেলওয়ে যে বোর্ড তার ফাংশনকে আরো উন্নত করা এবং এনহান্স করা ছিল কিন্তু এর লক্ষ্য। এবার ফিজিক্সের একটা অঙ্ক ছিল যে কোন পদার্থের সূত্র যদি CH2 হয়, তার আণবিক ভর যদি 56 হয়, তাহলে তার সূত্রটা কি? এরকম ধরনের একটা কোশ্চেন কিন্তু ছিল। এবার CH2 হলে তোমাদের হাইড্রোজেনের 2 এবং কার্বনের 12, টোটাল 14 হচ্ছে এর ওজন, এবং একটা মোলের ওজন মানে হচ্ছে আণবিক ওজন যদি 56 বলে থাকে, 14 দিয়ে তোমরা ডিভাইড করবে, সেটা হচ্ছে 4 হবে কিন্তু এটা। মানে অপশনে কি ছিল সেটা খেয়াল করতে পারিনি, তোমরা একবার দেখে নেবে। হ্যাঁ, তোমাদের মধ্যে যারা এই 10 তারিখের এক্সাম দিয়েছো তারা বলো তো যেখানে কি অপশন ছিল। দেখো, আর কিন্তু আমি কোশ্চেন পাইনি, 47খানা কোশ্চেন আমি অ্যারেঞ্জ করেছিলাম ছাত্রদের কাছ থেকে, মেমোরি বেসড কোশ্চেন। তোমাদের কেমন লাগলো এই 10 তারিখের এক্সাম অ্যানালিসিস? তোমাদের সামনে যারা এক্সাম দিতে যাচ্ছ আর ভালো করে দেবে, এক্সাম অ্যানালিসিস গুলো দেখবে, কোন কোন জায়গা থেকে কোশ্চেন গুলো আসছে সেই প্যাটার্ন কিন্তু ফলো করে যাবে। কনস্টিটিউশনে দেখলে তোমরা বিভিন্ন রিফর্ম গুলো রয়েছে, সংবিধান সংশোধনী গুলো থেকে আসছে। তারপরে যে পৌরসভা, পঞ্চায়েত, এই ধরনের আর্টিকেল গুলো জানতে চাইছে। ফিজিক্সের থেকে এক দুটো অঙ্ক আসছে। এইসব জিনিসগুলো কিন্তু দেখে যাবে। মূলত তোমাদের রাজ্যপাল বা কোন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী কি হয়েছে, কে হয়েছেন, এই ধরনের কোশ্চেন গুলো থাকছে। আর রিজনিং এর দিক থেকে বলতে গেলে থাকছে হচ্ছে তোমাদের সিটিং অ্যারেঞ্জমেন্ট 7 থেকে 8টা থাকছে। চলো এখানে শেষ করছি, দেখা হয় পরে ভিডিওতে। বাই বাই।